নভেম্বরেই তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা। শিগগিরই 200 আসনে প্রার্থীরা পাবে গ্রিন সিগন্যাল। জোট গঠনের চলছে আলোচনা। রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনে জয়ী হয়ে এনসিপি সরকার গঠন করবে বলে প্রত্যাশা। ইনশাল্লাহ আমি এনসিপির সাথে আছি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথে থাকবো এবং এনসিপিকে নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব। অগ্নিকাণ্ডের 10 দিন পরও কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ। মিরপুরে শিয়ালবাড়িতে 16 জনের প্রাণ ছড়লেও গ্রেপ্তার হয়নি কেউ, সরেনি অন্য গুদামগুলো। শ্রমিক আছি, আমরা বেতন পাইতেছি না, আমরা প্রায় না খাওয়া থাকার মতো অবস্থা হয়ে গেছে। আমরা যা ঘরে ঢুকতে পারছি না, রাস্তায় আমরা ঘুমাইছি, বাচ্চা কাচ্চা লয়ে এমনি চলান যাবে, সংসার চলানি যাইতেছে। বড় সংস্কারের উদ্যোগ স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3 অধিদপ্তর, পাল্টে যাবে নাম। বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক জোরদার করছে কাতার, জানালেন রাষ্ট্রদূত। রোহিঙ্গা সংকট ইস্যুতে পাশে থাকতে চায় দোহা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নিয়ে শিগগিরই দিন তারিখ সহ আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, এ মাসেই 200 আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আলোচনা চলছে সবার সাথেই। জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসছে, রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা বাড়ছে। সামনে আসছে নানা হিসেব নিকেশ। সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলতে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির এই সিনিয়র নেতা জানান, নির্বাচন সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে, শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না। সামনের নির্বাচনে দলের টিকিট কারা পাবেন সেটি এখনো চূড়ান্ত নয়, তবে এ মাসের মধ্যে অন্তত 200 জনকে সবুজ সংকেত দেবে বিএনপি। আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। দলের এই সিনিয়র নেতা কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবর নিয়েও। আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ নয়, তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বলেও মনে করেন সালাউদ্দিন আহমদ। জাতীয় পার্টি সে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতেছে, সেটা তাদের স্বাধীনতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সমস্যার সমাধান করা হবে, এমন আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ান গালা উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। মির্জা ফখরুল বলেন, সব সম্প্রদায়ের মানুষকেই আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে, সেই সাথে সবার সংস্কৃতিকে তুলে ধরতেও সাহায্য করা হবে। সব সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় গাঁথার প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব। আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং সম্প্রদায়ের ঐক্য গড়ে তোলা সহ অংশগ্রহণকারীদের গারো জনগণের প্রাণবন্ত ঐতিহ্য তুলে ধরাই এই অনুষ্ঠানের লক্ষ্য বলে জানান আয়োজকরা। এরা আমাদের দেশে যারা পরিবেশনা করার জন্য আমন্ত্রণ জানাতে চাই।
আমাদের দায়িত্ব হচ্ছে যে সকল সম্প্রদায়গুলোকে মূল সম্প্রদায়ের সঙ্গে কিছুটা এক করা, সেই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থা যেন উন্নত হয় তার ব্যবস্থা করা, একই সঙ্গে তাদের কৃষ্টি কালচারকে ধরে রাখা, ধারণ করা, এটা হচ্ছে একটা বড় কাজ বলে আমি মনে করি। 24-এর গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট বা জড়িত ছিল এমন কেউ এনসিপিতে যোগ দিতে পারবে না, একথা জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় একথা বলেন তিনি। সার্জিস জানান, অন্য দলের যে কোনো ভালো মানুষের জন্য এনসিপির দরজা খোলা। জুলাই চেতনা ধারণ করে এগিয়ে যেতে পারলে 2 বছর পর এনসিপি সবচেয়ে গ্রহণযোগ্য দলে পরিণত হবে বলে মন্তব্য করেন সার্জিস। অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনও বক্তব্য রাখেন। এদিকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এনসিপির 2 গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়ায়, হাতাহাতিতে কয়েকজন আহতও হন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে পোস্টেড ছিল এমন কেউ এনসিপির কোন আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। এই অভ্যুত্থান বিরোধী, জুলাই বিরোধী যে কোনো ধরনের অনলাইন অফলাইন অবস্থান ছিল, এইরকম কেউ এনসিপির কোন আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি গুজব বলে নিজেই জানালেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার আশা এনসিপি সরকার গঠন করবে, আর সে পর্যন্ত এনসিপির সাথেই থাকবেন বলেও জানান পাটোয়ারি। দেখতে পাচ্ছি যে পার্সোনাল কে কি করে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের আসলে এই অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত ওনাদের। আমি বলেছি যে ইনশাল্লাহ আমি এনসিপির সাথে আছি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথে থাকবো এবং এনসিপিকে নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব। মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের 10 দিন পরও আতঙ্ক কাটেনি এলাকায়। আগুনের ধোঁয়া মিলিয়ে গেছে, কিন্তু কেমিক্যালের ঝাঁঝালো গন্ধ ছড়াচ্ছে বাতাসে। এলাকাবাসীর অভিযোগ, এতগুলো মানুষের মৃত্যুর পরও টনক নড়েনি প্রশাসনের। ভয়াবহ ওই ঘটনার জন্য কাউকে গ্রেপ্তার তো দূরের কথা, আশপাশের কেমিক্যালের অন্য গুদামগুলোও সরানো হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। ভয়াবহ আগুনের সূত্রপাত 14 অক্টোবর সকালে এই ভবন থেকেই। উপরে চলছিল গার্মেন্টস কারখানা, নিচতলায় ছিল কেমিক্যালের গুদাম। একের পর এক রাসায়নিক বিস্ফোরণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বের হতে পারেননি অনেকেই। রূপনগর শিয়ালবাড়ির পুড়ে যাওয়া ভবনটি এখনো আতঙ্ক এলাকাবাসীর কাছে। আগুন নিভেছে, কিন্তু রাসায়নিকের তীব্র ঝাঁঝালো গন্ধ বাড়াচ্ছে নানা আশঙ্কা। ভয়ে চারপাশে যেতে চান না অনেকে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভবনের ভেতরে এখনো বিষাক্ত গ্যাসের উপস্থিতি আছে, যার ঘনত্ব মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আশপাশের অন্য কারখানার শ্রমিকরাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকার তাগিদে অনেকে কর্মস্থল খোলাসহ বকেয়া বেতন পরিশোধের দাবি করছেন। যেখানে সমস্যা হয়েছে সেখানে বন্ধ রাখা বাদ বাকিগুলো খুলে দেওয়া হোক, না হলে তো আমরা ওয়ার্কার যারা আছি, শ্রমিক আছি, আমরা বেতন পাইতেছি না, আমরা প্রায় না খাওয়া থাকার মতো অবস্থা হয়ে গেছে। দোকান বাকি লাগাইছি স্যার, আমরা কেমনে দিই, আজকে আমরা তালা মারা ঘর, আমরা যাই ঘরে ঢুকতে পারছি না, রাস্তায় আমরা ঘুমাইছি, বাচ্চা কাচ্চা লয়ে এমনি কেমনে চলান যাবে, সংসার চলানি যাইতেছে না স্যার। এর লাগে ক্ষুধার কারণে আমরা আইছি। এরা সিটি কর্পোরেশন লোক দিতে আসে বসে করে করবো, না করলে আমরা যেই কটা লোক আছি, হ্যাঁ আমাকে কেমিক্যাল লাড়তে লাড়তে আমাকে অভ্যাস হয়ে গেছে। আমরা নিজেরা পরিষ্কার করে যাবো। ভয়াবহ এমন ঘটনার 10 দিন পরও দায়ী কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সাধারণত সালফারের মাত্রা 10-এর মধ্যে হইলে ওটাকে বলা যায় বিপদ মুক্ত, আশঙ্কা মুক্ত। গতকালকে পর্যন্ত যে রিডিংটা ছিল, এখানেও সালফারের মাত্রা অনেক বেশি ছিল। এখনও অ্যারেস্ট করা সম্ভব হয় নাই, আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে অ্যারেস্ট করে আইনের আওতা আনা সম্ভব হবে। আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ, এত বড় ঘটনার পরও টনক নড়েনি প্রশাসনের। আশপাশে এখনও রয়েছে ঝুঁকিপূর্ণ কয়েকটি কেমিক্যাল বোঝাই গুদাম। তালা ঝুলিয়ে লাপাত্তা মালিকরা। তদন্তে জানা গেছে, গুদামের ভেতরে হাইড্রোজেন সালফাইড ছিল বিপজ্জনক মাত্রায়, প্রতি মিলিয়নে 150 পার্ট, যা মানুষের জন্য তাৎক্ষণিক প্রাণঘাতী। তাই প্রথম 3 দিন উদ্ধারকারীরা ভেতরে ঢুকতেই পারেননি। ঘটনায় নিহত হয়েছিলেন 16 জন। তাদের একজন জয়। তার লাশ পাওয়া গেলেও নিখোঁজ তার স্ত্রী মার্জিয়া সুলতানার খোঁজ এখনো পাওয়া যায়নি। মেয়ের খোঁজে তার বাবা এখনো ঘুরে বেড়াচ্ছেন ধ্বংসস্তূপের চারদিকে।
আমার মায়ের সাথে কথা বলছি, জামাইয়ের সাথে আমি কথা বলছি, বলার পরে এরকম আমরা আগুন ডেকে গেছে, কিন্তু দিহি বাড়িতে ভাবতেছি, কিন্তু গেট আগে দেখে গেট তালা মারা, পরে আমি ফোন দেই আর ফোন ঢুকে না। এইসব মনে করি দুর্ঘটনা ঘটতে গেছে আর কি। ঢাকা মেডিকেল যে রাস্তা তালাশ করে একজন পাইছি, কিন্তু জামাই সন্ধান পাইছি, মেয়ের কোনো সন্ধান পাইছি না। ধ্বংসস্তূপ এই ভবনটি থেকে এখনও বেরোচ্ছে রাসায়নিকের বিষাক্ত গন্ধ। এর মধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে আশপাশের কারখানাগুলো খুলে দেয়া। এমন বড় দুর্ঘটনার যে আবারও পুনরাবৃত্তি হবে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আসছে। 7টি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3টি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। আর মন্ত্রণালয়ের 2 বিভাগও এক হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই সংস্কার সম্পন্ন হবে। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা কমিয়ে সেবা মানুষের দোরগোড়ায় নিতেই এমন পদক্ষেপ। স্বাধীনতার 54 বছরেও দেশে মানসম্মত ও টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই খাতের সংস্কারের জন্য নেওয়া হয় বড় উদ্যোগ। বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ। সেবা, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যের পুরো কার্যক্রম চালাতে আছে 7টি প্রতিষ্ঠান। এগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল, যার প্রভাব পড়ত কাজে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এগুলো ভেঙে এবার 3টি অধিদপ্তর হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে চিকিৎসা সেবা অধিদপ্তর। এটি সব হাসপাতালের সেবার বিষয়টি দেখভাল করবে। প্রাথমিক স্বাস্থ্য সেবা ও রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিয়ে হচ্ছে নতুন অধিদপ্তর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও জনস্বাস্থ্য। আর এমবিবিএস, ডেন্টাল ও নার্সিং সহ সব ধরনের চিকিৎসা সেবা ও গবেষণার দায়িত্বে থাকবে স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর। হাজার হাজার পদ আছে, এই পদগুলোকে অ্যালাইন করা তো খুবই কঠিন, মানে এইগুলোকে এই গ্রেড মিলিয়ে অ্যালাইনমেন্ট হওয়াটা সেটা একটা লম্বা প্রসেস। বাট আমরা নীতিগতভাবে এই সিদ্ধান্তটা এক হয়ে এই উপর দিকে যে মার্জ হওয়ার ব্যাপারটা, এটা আমরা করে দিয়ে যাবো আশা করতে পারি, এবং এটা অনুমোদন হয়ে যাবে আশা করি। এরপর এটাকে পর্যায়ক্রমে তারা মিলাতে হবে আর কি, যে গ্রেড 14-তে কে আছে, এখানে গ্রেড 16-তে কে আছে। আমাদের মন্ত্রণালয় পর্যায়ে অনুমোদন হয়ে গেলে পরে কিন্তু ডিজিগুলো তো আমাদের এখান থেকে হবে, সো এটা আমাদের বেশি সময় লাগা উচিত না, 1 মাস 1.5 মাস এরকম। আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। নাম মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অথরিটি। ওষুধের পাশাপাশি কসমেটিকের বিষয়টি দেখবে এই প্রতিষ্ঠান। আমরা যে লোক বদলানো এগুলো বা এই ডিজিওডি মেলানো, এগুলো তো সবগুলোর উদ্দেশ্য হচ্ছে যে মানুষ কম্প্রিহেন্সিভ কেয়ারটা পায় অ্যাট দ্য পয়েন্ট, মানে ওনার প্রয়োজনের মুহূর্তে উনি যেন একটা প্যাকেজ অফ সেবা উনি পান, এটা নিশ্চিত করাটাই আসলে সব কিছুর মূল উদ্দেশ্য। ওষুধ, ভ্যাকসিন, ডিভাইস সহ সব স্বাস্থ্য প্রযুক্তির উপযোগিতা মূল্যায়নে হচ্ছে হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট ইউনিট। এটি স্বাস্থ্য খাতে সব ধরনের প্রযুক্তিগত ক্রয়, সংগ্রহ এবং অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে কেবল অর্থনৈতিক নয়, রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াতেও ঢাকাকে সহযোগিতার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দোহা। সেই সাথে মধ্যস্থতা কূটনীতিতে সক্রিয় কাতার। রোহিঙ্গা ইস্যুতেও থাকতে চায় বাংলাদেশের পাশে। মাহফুজ মিশুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর গেল জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য বহু বছর পর লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার যাওয়ার সময় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির। আবার সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই ঢাকা ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। গেল এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফরকেও গুরুত্ব দিয়েছে দেশটি। এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোরও আগ্রহ দেখায় তেল সমৃদ্ধ এই দেশটি। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা দোহা সম্পর্ক। কাতার বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক সবসময় একটি অসাধারণ এবং চমৎকারিত্ব অবলম্বন করে চলে। এবং সম্প্রতি আপনি জেনেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা
এই দেশটিতে সফর করেছেন এবং গত বছর এ দেশের আমির বাংলাদেশে সফর করেছেন এবং এই দুই শীর্ষ নেতৃবৃন্দের সফরের পর একটি বিষয়ে ওনারা একমত হয়েছেন যে বাংলাদেশ কাতার সম্পর্কটা, আমাদের যে ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে সেটি অব্যাহত রাখা। গত 5 দশক ধরে মূলত শ্রমবাজার কেন্দ্রিক সম্পর্ক কাতারের সাথে, এর সাথে যুক্ত হয়েছে এলএনজি আমদানি। এছাড়া সারসহ আরও কিছু পণ্য আমদানি করলেও কৌশলগত বা রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশে কাতারের উপস্থিতি দৃশ্যমান ছিল না তেমন। আসলে বাংলাদেশ কাতার সম্পর্কটা এতই চমৎকার যে তারা অনেক আগে থেকে ট্রেডিশনালি আমাদের পার্টনার, রাজনৈতিক পার্টনার সব দিক থেকে, মুসলিম উম্মাই শুধু নয়। বাংলাদেশ যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে এবং কাতারের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তিনি পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশকে গণতন্ত্রায়নে রিশেপিং যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও কাতার গভর্নমেন্ট সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। কাতারে সম্প্রতি ইসরায়েলের হামলার নেপথ্যে ছিল ফিলিস্তিন ইস্যুতে দেশটির অবস্থান ও মধ্যস্থতার চেষ্টা। মধ্যস্থতা কূটনীতিতে ব্যাপক সক্রিয় কাতার রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভূমিকা রাখতে চায়। গোটা বিশ্বে তারা মিডিয়েশনের জন্য বড় ধরনের ভূমিকা পালন করেছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটিতে কাজ করছে প্রায় 5 লাখের মতো বাংলাদেশি। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি আর বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ কাতার সম্পর্ক এখন নতুন উচ্চতায় রূপ নিচ্ছে। বাংলাদেশের দূতাবাস বলছে ঢাকার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দোহা। এরই মধ্যে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও যে মিডিয়েশন ডিপ্লোমেসি করছে কাতার, তারও সহযাত্রী হয়েছে বাংলাদেশ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, দোহা, কাতার। 8 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 14 জনের, আহত হয়েছেন অন্তত 15 জন। এর মধ্যে সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন মা মেয়ে, আহত হয়েছেন অন্তত 10 জন। ময়মনসিংহে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেছে স্বামী স্ত্রীর। যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির সান্নিধ্য পেতে দল বেঁধে বেরিয়েছিলেন সবাই, কিন্তু আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয় বিষাদে। ঢাকা থেকে সপরিবারে টাঙ্গর হাওরে বেড়াতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা। সেজুতি ট্রাভেলসের বাসটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আজকে ঢাকায় বাস অ্যাক্সিডেন্টে 2 জন মানুষ জায়গায় মারা গেছে, আরো 30-40 জন মানুষ আহত হয়েছে। 40 থেকে 45 জন মানুষ, 2 জন জায়গায় মারা যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। দুর্ঘটনায় আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের নেওয়া হয় হাসপাতালে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান এবং অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ। যশোরের বালুবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী 2 কিশোরের। চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায় মোটরসাইকেলে করে চৌগাছা বাজারে যাচ্ছিল ইমন ও আশরাফুল। এ সময় বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান 2 জন। এছাড়া লালমনিরহাট ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 2 জন। রাজধানীতেও সড়কে প্রাণ গেছে 1 জনের। এদিকে গত রাত 3:30টার দিকে ফরিদপুরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন 2 জন, আহত হন 5 জন। এছাড়া নরসিংদীর মাধবদীতে গতরাতে বাস চাপায় ইজি বাইকের চালক সহ 3 জনের প্রাণ গেছে। রায়নাদি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে হয় এই দুর্ঘটনা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে শেকল বাঁধা অবস্থায় উদ্ধারের ঘটনায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর গাজীপুর টঙ্গীর বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে মহাসড়কে 1.5 ঘণ্টার মতো অবস্থান নেন তারা। অভিযোগ করেন বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের ইমাম মহিবুল্লাহ মিয়াজি গত বুধবার সকালে বাসা থেকে হাঁটতে বের হয়ে অপহৃত হন। পরদিন পঞ্চগড় থেকে শেকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ অখণ্ড ভারত ও ইসকনের পক্ষে কথা বলতে তাকে নানা সময় উড়োচিঠি দেওয়া হয়, না মানাতে অপহরণ করা হয় বলেও দাবি করেন তারা। দ্রুত ঘটনার তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। সামনের দরজা খুলে একজনের রুমাল না টিস্যু হাতে নিয়ে এবং মুখটা চাপিয়ে ধরছে
আর পিছন থেকে একজনে আমার এই অপারেশনের জায়গা পিছের আর কান সহ 3টা এমন জোরে জোরে থাপ্পড় দিছে, আমি আর সহ্য করতে পারি না, পড়িয়ে গেছি। খালি মারে আরও কত গালিগালাজ করে, কিন্তু মানে এমন ভাষায় কথা বলে যে ভাষাগুলি বাংলাদেশের কারো ভাষা না। এদিকে ইসকন নিষিদ্ধ ও ইমাম মহিবুল্লাহকে গুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে সর্বস্তরের সচেতন মুসলিম সমাজের ব্যানারে বিক্ষোভ হয়েছে। জুমার নামাজের পর সদর মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় মিছিল। এ সময় তারা বলেন, পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে গাজীপুর থেকে ইমামকে গুম করে সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। দ্রুত চক্রান্তকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। জুলাই সনদের আইনি ভিত্তি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তর সংস্কার করা এখন সময়ের দাবি। একথা বলেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের দাবিতে ঢাকা সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সাইফুল হক বলেন, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। যারা বিতর্কিত তাদের বাদ দিয়ে তাই ছোট আকারে উপদেষ্টা মণ্ডলী গঠন করা উচিত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না দিলে সরকারের রেহাই মিলবে না উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার দায়িত্ব এই সরকারের নয়। বন্দর বিদেশিদের হাতে দেয়া যাবে না। জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একমত হয়েছে এবং জুলাই সনদে স্বাক্ষর করেছে বলেও জানান সাইফুল হক। পরে একটি গণমিছিল দোয়েল চত্বর, প্রেস ক্লাব, পল্টন, সেগুনবাগিচা সহ নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরকার চরিত্রের দিক থেকে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, তাদের কোনো দলীয় পক্ষপাত থাকার কথা না, কোন পক্ষপাত দুষ্টতা তাদের থাকার কথা না। অথচ আমরা দেখছি যে আজকে তাদের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠছে, সমালোচনা উঠছে। সেজন্য সরকার বলতে চাই, যে সমস্ত কারণের জন্য আপনার সরকার বিতর্কিত হচ্ছেন, বিতর্কিত পদক্ষেপ পরিহার করুন। 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ। বিকেলে দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলে জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীরা জানান, বিভিন্ন দাবিতে গেল 6 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মসূচি পালন করছেন শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাজুয়েটরা। তাদের দাবির অন্যতম প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে কর্মসংস্থান সৃষ্টি, চাকরিতে প্রথম ও দ্বিতীয় গ্রেডে 2টি ও তৃতীয় ও চতুর্থ গ্রেডে 5টি কোটা বরাদ্দ দেয়া। সেই সাথে চাকরিতে যোগদানের বয়সসীমা 32 থেকে বাড়িয়ে 35 বছরে উন্নীত করা। পুলিশি বাধায় জাদুঘরের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। শনিবার আবারও যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। কাজের গরু কেতাবে থাকে, গোয়ালে থাকে না। এই কার্ড তেমন একটি কার্ড, শুধু এই কার্ড আমাদের এই কার্ড দিয়ে কি করেছে জানেন? জাতিসংঘের মতো জায়গায় দেখিয়েছে প্রতিবন্ধীদের আমরা মর্যাদা দিয়েছি। নির্বাহী আদেশের মাধ্যমে যেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরির ব্যবস্থা করে 2 বছর পর পর। আমরা এই 5 দিন যাবত এখানে আসতেছি, আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছে, আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে যেতে দিচ্ছে না। তাই আমার পুলিশ ভাইদের কাছে অনুরোধ, আমাদেরকে জানি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন। ভয়াবহ প্রতারণা আর নির্যাতনের স্মৃতি নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন 309 জন বাংলাদেশি। সরকারের দ্বিতীয় চার্টার ফ্লাইটে সকাল 9:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। জানান, মানব পাচার, মুক্তিপণ সহ মাফিয়া চক্রে জড়িত খোদ কিছু বাঙালি। তাদের কারণে অর্থকড়ি গেছে, নষ্ট হয়েছে সময়, আর যে ট্রমার মধ্য দিয়ে দিন কেটেছে তা থেকে বেরিয়ে আসা কঠিন। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন সৈয়দ আলম। ছিলেন 3 বছর। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। দেশে ফিরে বলছিলেন সেই তিক্ত অভিজ্ঞতার গল্প। এরা লক দেয় নাই, লক টান দিয়ে দিছি ফাল এদের রানি অবস্থায় বাদে এমনি এরা দৌড়াইছি 2-1 পাক। আমি রুট পারে একটা লেবির কাছে আশ্রয় নিয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছি। জায়গার গোড়া নিলে তো মারা 1 কোয়ার শেষ হইতাম, 40 লাখ যাইতে। অনেকটা একই গল্প হাফিজুর রহমানের। গুলি করে দরজা ভেঙে থাকার জায়গা থেকে তাদের 7 জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় 70 লক্ষ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। আর ভাইকে পেয়ে আবেগঘন হয়ে পড়েন তার বোন।
ভাইকে পাইছি, আমাদের অনেক আনন্দ, আমার আনন্দ অনেক কান্না আসছে। আমি এই অবস্থা, আমরা 7 জন লোকের কাছ থেকে 9.5 লক্ষ করে এক একজনের কাছ থেকে টাকা নিয়েছি, এতটুকু আমি বলতে পারি ভাই। শুক্রবার সকাল 9:30টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সকলের অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর মাফিয়া দালাল চক্রের দৌরাত্ম্যের কথা। অভিযোগ, সেসব মাফিয়া চক্রে জড়িত কোনো কোনো বাঙালি। বাংলাদেশের বাইরেও জড়িত ছিল, বাট লিবিয়া মাফিয়ারা জড়িত ছিল, সবকিছু মিলে আর কি এরকম। কি আশায় গিয়েছিলেন লিবিয়া থেকে? ইটালি আর পাড়ি দেওয়ার জন্য গেছিলাম, ইটালি পাড়ি দেওয়ার, কিন্তু দুর্ভাগ্য 5 বছর থাকলাম কিন্তু হলো না। লাস্টে কি খবর, না খায়া জীবনযাপন করে পার হয়ে আসলাম। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী 309 জন লিবিয়া থেকে বিমানে ওঠেন। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবর্তনের জন্য লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। এর আগে 9 অক্টোবর প্রথম দফায় 309 জন দেশে ফিরেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শুধু পাশের হারে নয়, জিপিএ 5-এর দিক থেকেও 5টি বোর্ডের চেয়ে এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাদের প্রশ্নপত্র কি সহজ, অথবা উত্তরপত্রে কি তুলনামূলক বেশি নম্বর দেওয়া হয়? সংশ্লিষ্টরা অবশ্য উড়িয়ে দিতে চান সেসব উদ্বেগ। তারা বলছেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বেঁধে দেয় প্রশ্নপত্রের ধরন ও নিয়ম। বড় হওয়ার সুপ্ত বাসনা থেকেই বেশি পড়াশোনা করে মাদ্রাসার শিক্ষার্থীরা। এসআরএস আলীর ছবিতে আলামিন হক অহনের রিপোর্ট। এবারের উচ্চ মাধ্যমিকে সাধারণ বোর্ডে 10,47,242 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 6 লাখেরও কম, আর সমমানের মাদ্রাসা বোর্ডে 82,809 পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 62,609 জন। শুধু এবার নয়, গেল 5 বছর কখনোই 90% নিচে নামেনি মাদ্রাসা বোর্ডের পাশের হার। যদি আমার দেশের সীমারেখার ভিতরে হয়, সেটাকে আমরা বলবো জিডিপি বা। একই দেশের একই বয়সের শিক্ষার্থীদের ফলাফলে কেন এমন ভিন্নতা? তাছাড়া বাধ্যতামূলক সাধারণ বিষয় ছাড়াও কোরআন হাদিস সহ বাড়তি কয়েকটি বিষয় পড়তে হয় আলিম পরীক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা কিভাবে দেখেন বিষয়টিকে? সারাক্ষণ ওরা টিচারদের সামনে থাকে, ওরা ফাঁকি দেওয়ার সুযোগটা পায় না। ওদের মনে হয় ভালো করে পড়ানো হয়, লাইক ওদের অনেক বেশি সময় দেওয়া হয় পড়াশোনার পিছনে। আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা অনেকটা কোকারিকুলার অ্যাক্টিভিটিসটাকেও একসাথে মেনটেন করি। কোকারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য হয়তো রেজাল্টটা একটু ডাউন হলেও মাদ্রাসা বোর্ডে বেশি ভালো হচ্ছে। ওদের তো একটা বোর্ড, তো ওদের একটা বোর্ডের কোয়েশ্চেনগুলো পড়লেই হয়ে যায়। আমাদের তো 7টা-8টা বোর্ড, সবগুলো থেকে মিলিয়ে ঝিলিয়ে কোয়েশ্চেন করে। যখন কোয়েশ্চেনগুলো ক্রস চেক করে দেখি তখন দেখা যায় মাদ্রাসা বোর্ডেরগুলো সবগুলো বইয়ের থেকে একেবারে ডিরেক্টলি আসছে, কিন্তু যখন আমরা দেখি জেনারেল লাইনেরগুলো তখন এগুলো ট্রান্সলেশন একটু ঝামেলা হয় এবং যে তুলনামূলকভাবে এগুলো একটু কঠিন হয়ে থাকে, যেমন বইয়ের থেকে একটু ঘুরিয়ে দেয় ওগুলো। প্রশ্ন ও উত্তরপত্রের তুলনামূলক বিশ্লেষণের সুযোগ না হলেও এ বিষয়ে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা গবেষকদের সঙ্গে কথা হয় যমুনা টেলিভিশনের। তাদের ব্যাখ্যায় অবশ্য ভিন্নতা দেখা যাচ্ছে। স্কুলের টিচাররা যেমন ট্রেনিং পান, আমার মাদ্রাসা শিক্ষকের এরকম ট্রেনিং পান। ওই একই কাঠামোতে প্রশ্ন হয়, মাদ্রাসার প্রশ্ন, স্কুলের প্রশ্ন, কলেজের প্রশ্ন, একই কাঠামোবদ্ধ, একই ধরনের প্রশ্ন হয়। কাজে ওখানে প্রশ্নের মান বা করানো বেশ কম করার কোনো সুযোগ নেই। আপনি প্রশ্নগুলো বদলায় দেন, তো দেখা যাবে যে রেজাল্টের সিনারিও কিন্তু বদলায় যাবে। খাতা দেখার কৌশল বদলায় দেন, যে আপনি খাতা দেখার সময় কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ কতটুকু পারলে কত নম্বর দেওয়া হবে। এই কৌশলে মাদ্রাসা বরাবরই ভিন্নতা অবলম্বন করে। আমি ভালো মন্দ বলছি না, ভিন্নতা অবলম্বন করে, তো যার কারণে তাদের রেজাল্ট একটা স্ট্যান্ডার্ড জায়গায় থাকে। যদিও এই গবেষক মনে করেন মাদ্রাসা শিক্ষার্থীদের ভালো করার অন্যতম আরও একটি কারণ আছে। শিক্ষকতা আমরা কাদেরকে চাই? যাদের আগ্রহ আছে, ডেডিকেশন আছে। তো মাদ্রাসা শিক্ষকদের মধ্যে ওই জিনিসটা তুলনামূলকভাবে বেশি, যে কারণ তারা নিয়ত করে এসেছেন যে মাদ্রাসায় পড়াবেন, ঠিক আছে। তো এখন এই মোটিভেশনটা তাদের মধ্যে কাজ করে। 17 বছর ঢাকা কলেজে শিক্ষকতা শেষে সরকারি মাদ্রাসা ই আলিয়ার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওবায়দুল হক। খুব কাছ থেকেই দুই ধারার শিক্ষা ব্যবস্থা দেখা এই অধ্যাপক অবশ্য শিক্ষার্থীদের একাগ্রতাকেই এগিয়ে রেখেছেন। এখানে মাদ্রাসা ছেলেদের মধ্যে না পাওয়ার যে বেদনা, আমাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, কারণ আমাকে এক শ্রেণীর সমাজ ঘৃণা করে।
অপছন্দ করে, আমাকে স্পেস দিতে রাজি না, আমার চেয়ারটা দিতে রাজি না, এটা কিন্তু মাদ্রাসা ছেলেরা উপলব্ধি করার কারণে তারা অনেকটা জেদি হয়ে ওঠে। যদি বলতে এই অর্থে যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি পারি। মাদ্রাসা বোর্ডের তুলনায় সাধারণ বোর্ডের শিক্ষার্থী অনেক বেশি, তাই ফলাফলের অনুপাত দিয়ে সঠিক বার্তা পাওয়া কঠিন, এমন মনোভাব জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন শিক্ষা ব্যবস্থায় গলদ দীর্ঘদিনের, বের হতে হবে সেখান থেকে। আমার যে দক্ষ, যোগ্য এবং সত্যিকার অর্থে যারা শিক্ষকতা আসার কথা, তাদেরকে কি আমরা শিক্ষকতা আনতে পেরেছি? এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আলাদা নম্বর যোগ করে, যা মেধা তালিকার ক্রম নির্ধারণে সহায়ক। জিপিএ বুঝলাম 10 নাম্বার বেড়ে গেছে বুঝলাম, কিন্তু রিটেন দেখেন ওখানে কিন্তু নাম্বার পিছিয়ে আছে তারা। আমি চ্যালেঞ্জ করছি ঢাকা ইউনিভার্সিটি ইংরেজিতে 1 বছর 2 জন পাশ করলো ভর্তির জন্য। আমি তো ঢাকা কলেজে টিচার তখন, এই 2 জনের মধ্যে একজন মাদ্রাসা ছাত্র। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফার ৫ম মেগা রিউনিয়ন ও এজিএম। ৯৫-৯৬ সেশনের উচ্ছ্বসিত সাবেক ঢাবি শিক্ষার্থীরা পুরনো বন্ধুদের পেয়ে আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে রাজনীতিবিদ, আমলা সহ নানা পেশায় নিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবারের সদস্যদের সান্নিধ্যে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটান প্রাক্তন ঢাবিয়ানরা। ছুটির দিন সকালে বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে শুরু হয় ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফার ৫ম মেগা পুনর্মিলনী অনুষ্ঠান। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে ঢাবি শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫-৯৬ সেশনের বিভিন্ন বিভাগের ৪,০০০ প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন। দীর্ঘ সময় পর বন্ধুদের কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটান তারা। আমরা অনেক এনজয় করতেছি, প্রত্যেকটা মুহূর্তই আমাদের এনজয়ের। আমরা বাচ্চা হয়ে যাই, মনে হয় সেই আমরা ফার্স্ট ইয়ারই আছি। আমাদের যে প্রায় 2 যুগ চলে গেল, এটা আর তখন মনে হয় না। যতবারই আসি আগের মতোই লাগে, মানে নতুন কিছু লাগে না, মনে হয় যে আমরা সেই সময়ে আসছি। আমরা যেন আজীবন অটুট থাকি, সজীব থাকি, এই প্রত্যাশা রাখি। অনেকে আবার বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন, বলেন বন্ধু ছাড়া জীবন অচল। পুরনো দিনের নানা স্মৃতিচারণ করে আড্ডায় মেতে ওঠেন তারা। এক কথায় একটা অসাধারণ মিলন মেলা, একটা ভালোবাসার মহাসাগর, বন্ধুত্বের মহাসাগর। উৎসবে আসলে তো সবসময় ভালো লাগে, সেই ভালো অনুভূতি নিয়েই আসি এবং ফিরে যাই। ডুফার যে উত্তরোত্তর সমৃদ্ধি, এটা মূল উদ্দেশ্য হলো বন্ধুদের ভালোবাসা। খুবই ভালো লাগে, অনেকদিন পর দেখা হয় আর মনে হয় যে ওই বয়সেই আছে সবাই। এটা খুবই একটা অ্যামেজিং প্রোগ্রাম এবং আমরা আসলেই খুব আনন্দিত এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে। এই মেগা রিইউনিয়ন বন্ধুদের পারিবারিক অনুষ্ঠানের রূপ নেয়। র্যাফেল ড্র, শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জমকালো এই আয়োজন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।